পাওয়ার সিস্টেমকে যদি আমরা মানবদেহের রক্ত সঞ্চালন ব্যবস্থার সাথে তুলনা করি তাহলে ফল্ট বা ত্রুটিগুলো হলো মানে ব্লকেজ বা কোনো আঘাতের মতো ঠিক আর প্রোটেক্টিভ রিলে সেটা হলো নার্ভাস সিস্টেমের মতো যা সমস্যাটা ধরে ফেলে আর খুব তাড়াতাড়ি সার্কিটটাকে আলাদা করে দেয় সিস্টেমকে বড় বিপদ থেকে বাঁচায় রিলে আসলে পাওয়ার সিস্টেমের জন্য একজন খুব সতর্ক প্রহরী বলতে পারেন প্রহরী আচ্ছা এর প্রধান কাজটাই হলো অস্বাভাবিক অবস্থা ধরুন খুব বেশি কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ কমে গেছে এইগুলো চট করে ধরে ফেলা আর এই তথ্যটা পায় কোথা থেকে এই তথ্যের জন্য রিলে সাহায্য নেয় কারেন্ট ট্রান্সফরমার মানে সিটি আর পোটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটির এরা অনেকটা সেন্সরের মতো ওহো সেন্সর সিস্টেমের হাই কারেন্ট আর ভোল্টেজকে কমিয়ে একটা নিরাপদ মানে নিয়ে আসে যাতে রিলে সেটা মাপতে পারে তো যেই সমস্যা ধরা পড়ল রিলে সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠিয়ে দেয় সার্কিট ব্রেকারকে আচ্ছা আর সার্কিট ব্রেকার তখন অনেকটা মাসল বা পেশির মতো কাজ করে ত্রুটিপূর্ণ অংশটাকে ফট করে বাকি সিস্টেম থেকে আলাদা করে দেয় বুঝেছি তার মানে এই পুরো রিলে সিস্টেমটার মূল কাজটা হলো মানে ফল্ট হওয়া অংশটাকে তাড়াতাড়ি সিস্টেম থেকে বাদ দিয়ে বাকিটাকে বাঁচানো আর বড় ক্ষতি আটকানো একদম এটাই মূল উদ্দেশ্য কিন্তু একটা ভালো প্রোটেকশন সিস্টেম হতে গেলে এই রিলেগুলোর মধ্যে কি কি গুণ থাকা দরকার বলুন তো খুব জরুরি প্রশ্ন এটা দেখুন একটা ভালো প্রোটেক্টিভ রিলেইং সিস্টেমের কয়েকটা অপরিহার্য গুণ থাকতেই হবে যেমন প্রথমত সিলেক্টিভিটি মানে শুধু যে অংশে ফল্ট হয়েছে ঠিক সেই অংশটাকেই শনাক্ত করে আলাদা করার ক্ষমতা অন্য ভালো অংশকে ডিস্টার্ব করবে না আচ্ছা শুধু ফল্টি পার্ট দ্বিতীয় হলো স্পিড মানে খুব দ্রুত কাজ করতে হবে যত তাড়াতাড়ি ফল্ট সরানো যাবে যন্ত্রপাতির ক্ষতি তত কম হবে সিস্টেমও স্টেবল থাকবে স্পিডটা খুব জরুরি অবশ্যই তারপর আসছে সেন্সিটিভিটি মানে খুব ছোট ফল্ট হলেও সেটা যেন ধরতে পারে আচ্ছা চতুর্থ হলো রিলায়েবিলিটি মানে নির্ভরযোগ্যতা যখন দরকার তখন যেন ঠিকঠাক কাজ করে ফেলিয়ার হলে চলবে না অবশ্যই নির্ভরযোগ্য হতেই হবে আর এছাড়াও সিম্পলিসিটি বা সরলতা দরকার যাতে সহজে বোঝা যায় চালানো যায় আর ইকোনমি মানে সাশ্রয়ী হওয়াটাও একটা বিবেচনার বিষয় বাহ বেশ কয়েকটা গুণ সিলেক্টিভিটি স্পিড সেন্সিটিভিটি রিলায়েবিলিটি সিম্পলিসিটি আর ইকোনমি সংক্ষেপে মনে রাখার জন্য SSRARSE বলা যেতে পারে সিলেক্টিভিটি স্পিড রিলায়েবিলিটি সেন্সিটিভিটি সিম্পলিসিটি ইকোনমি SSRARSE ইন্টারেস্টিং অনেকটা একজন ভালো ডাক্তারের মতো তাই না রোগ নির্ণয়ে নির্ভুল হতে হবে সিলেক্টিভ দ্রুত ব্যবস্থা নিতে হবে স্পিড খুব ছোট লক্ষণও ধরতে পারতে হবে সেন্সিটিভ আর ভরসাযোগ্য রিলায়েবল হতে হবে ঠিক বলেছেন তাহলে একটা ভালো প্রোটেক্টিভ সিস্টেমের প্রধান গুণগুলো কি দাঁড়ালো সংক্ষেপে ওই যে বললাম সিলেক্টিভিটি স্পিড সেন্সিটিভিটি আর রিলায়েবিলিটি এই চারটি মূল সিম্পলিসিটি আর ইকোনমি এদের পরেই আসে আচ্ছা এবার বলুন এই যে পুরো পাওয়ার সিস্টেম এত বড় একটা নেটওয়ার্ক সেখানে এই সুরক্ষা ব্যবস্থাটা কিভাবে সাজানো থাকে মানে সব জায়গায় কি একই রকম না একই রকম নয় পুরো পাওয়ার সিস্টেমকে সাধারণত কয়েকটা প্রোটেকশন জোনে ভাগ করা হয় জোন কেমন জোন যেমন ধরুন জেনারেটর তার নিজের একটা জোন ট্রান্সফর্মারগুলোর জন্য আলাদা জোন বাসবারগুলোর একটা জোন আবার ট্রান্সমিশন লাইনগুলোর জন্য আলাদা জোন এরকম ও আচ্ছা প্রত্যেকটা জোনের প্রোটেকশনের জন্য নির্দিষ্ট রিলে থাকে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জোনগুলোর মধ্যে একটু ওভারল্যাপ রাখা হয় ওভারল্যাপ কেন যাতে কোনো অংশ বা কানেকশন পয়েন্ট সুরক্ষা ছাড়া না থেকে যায় একটা জোনের শেষ আর অন্য জোনের শুরু একটু কপিয়ে দেওয়া হয় সুরক্ষার গ্যারান্টির জন্য বাহ এটা তো দারুণ ব্যবস্থা সুরক্ষার দুটো লেয়ার বা স্তর থাকে সাধারণত প্রথমটা হলো প্রাইমারি প্রোটেকশন প্রাইমারি মানে প্রধান এটাই হলো নির্দিষ্ট জোনের প্রধান সুরক্ষা ব্যবস্থা এটাই সবচেয়ে আগে এবং সবচেয়ে দ্রুত কাজ করার কথা আর যদি এটা কাজ না করে মানে যদি ফেল করে ঠিক সেই কারণেই থাকে দ্বিতীয় স্তর ব্যাকআপ প্রোটেকশন যদি কোনো কারণে প্রাইমারি প্রোটেকশন ফেল করে বা ঠিক সময় কাজ না করতে পারে তখন ব্যাকআপ প্রোটেকশন কাজ শুরু করে তবে এটা একটু সময় নেয় প্রাইমারির চেয়ে আচ্ছা অনেকটা ধরুন একটা বড় বিল্ডিংয়ের ফায়ার সেফটি সিস্টেমের মতো প্রত্যেক ফ্লোরে হয়তো নিজস্ব স্মোক ডিটেক্টর আর অ্যালার্ম আছে সেটা হলো প্রাইমারি আবার একটা সেন্ট্রাল ফায়ার অ্যালার্ম সিস্টেমও আছে যেটা হয়তো লোকাল অ্যালার্ম ফেল করলে বা আগুন বেশি ছড়িয়ে পড়লে অ্যাক্টিভেট হবে সেটা হলো ব্যাকআপ বুঝেছি
তাহলে প্রাইমারি আর ব্যাকআপ প্রোটেকশনের মধ্যে মূল পার্থক্যটা হলো কাজ করার সময় আর নির্ভরতা, তাই তো? একদম। প্রাইমারি হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আর ব্যাকআপ হলো সেকেন্ড লাইন, একটা সেফটি নেট। বেশ, এবার একটু রিলেগুলোর ধরনের কথায় আসি। নিশ্চয় অনেক রকমের রিলে ব্যবহার হয় কাজের ভিত্তিতে। হ্যাঁ, অনেক রকম আছে। প্রযুক্তির সাথে সাথে রিলে বদলেছে। একদম পুরনো দিনের ছিল ইলেকট্রোম্যাগনেটিক রিলে। ইলেকট্রোম্যাগনেটিক? হ্যাঁ, মানে তড়িৎ চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণের উপর ভিত্তি করে কাজ করত। যেমন অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ, সোলেনয়েড টাইপ। এগুলো এখনও কিছু পুরনো সিস্টেমে দেখতে পাওয়া যায়। আচ্ছা। আরেক ধরনের ছিল ইন্ডাকশন টাইপ রিলে। এটার ভেতরে একটা মোটরের মতো ঘুরন্ত ডিস্ক বা কাপ থাকত, ওয়াট আওয়ার মিটারের মতো দেখতে অনেকটা। ও, ইন্টারেস্টিং। কিন্তু এখনকার দিনে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ? কাজের ধরনের ভিত্তিতে যদি বলি, তাহলে কয়েকটা রিলে খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলে, নাম শুনেই মনে হচ্ছে এটা বেশি কারেন্ট হলে কাজ করে। একদম ঠিক। যখনই লাইনে কারেন্ট একটা নির্দিষ্ট সেট করা মানের চেয়ে বেশি হয়ে যায়, এই রিলে অপারেট করে। এটা কি সব জায়গায় ব্যবহার হয়? হ্যাঁ, খুব কমন এটা। এর মধ্যে আবার বিভিন্ন ধরন আছে টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, যেমন ডেফিনেট টাইম, ইনস্ট্যান্টেনিয়াস। মানে কিছু রিলে কারেন্ট বাড়লেই সঙ্গে সঙ্গে কাজ করে, আর কিছু একটু সময় নেয়। ঠিক। আর খুব জনপ্রিয় হলো আইডিএমটি বা ইনভার্স ডেফিনেট মিনিমাম টাইম রিলে। আইডিএমটি এটা কেমন? এর বৈশিষ্ট্য হলো ফল্ট কারেন্ট যত বেশি হবে, রিলে তত কম সময়ে ট্রিপিং সিগন্যাল দেবে। মানে সময়ের সাথে কারেন্টের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, কিন্তু একটা মিনিমাম সময়ের নিচে নামবে না। ও আচ্ছা, মানে বেশি বিপদ হলে বেশি তাড়াতাড়ি কাজ করবে। হ্যাঁ, অনেকটা বাড়ির ফিউজের মতো, তাই না? বেশি লোড পড়লে তাড়াতাড়ি গলে যায়। ঠিক ঠিক। তাহলে ওভার কারেন্ট রিলের মূল কাজের নীতিটা হলো কারেন্টের মান একটা সীমার ওপরে গেলে অপারেট করা, আর আইডিএমটির ক্ষেত্রে সেই সময়টা কারেন্টের মানের ওপর নির্ভর করে, তাই তো? একদম, কারেন্টের পরিমাণের উপরের অপারেশন। আচ্ছা, আরেকটা রিলের নাম খুব শোনা যায়, ডিফারেন্সিয়াল রিলে। এটা আবার কিসের জন্য? ডিফারেন্সিয়াল রিলে খুব স্পেশালাইজড আর খুব সেন্সিটিভ একটা রিলে। এটা মূলত কোনো একটা নির্দিষ্ট যন্ত্র বা ইকুইপমেন্ট, যেমন ধরুন ট্রান্সফরমার, জেনারেটর বা বাসবারের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এর মূল নীতিটা খুব সহজ কিন্তু কার্যকর। এটা ওই যন্ত্রের দুই প্রান্তের কারেন্ট, মানে ধরুন যা ঢুকছে আর যা বেরোচ্ছে, সেটা তুলনা করে। তুলনা করে? হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় বা যন্ত্রের বাইরে কোথাও ফল্ট হলে এই ঢোকা আর বেরোনোর কারেন্টের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে, ভেক্টর সাম 0 বা একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। কিন্তু যদি যন্ত্রের ভেতরে কোনো অংশে ফল্ট হয়, যেমন ধরুন ট্রান্সফরমারে ওয়াইন্ডিংয়ে শর্ট সার্কিট হলো, তখন এই দুই কারেন্টের মধ্যে একটা পার্থক্য বা ডিফারেন্স তৈরি হয়। রিলেটা ঠিক এই ডিফারেন্সটাকে ডিটেক্ট করে আর বুঝতে পারে যে ফল্টটা ওই সুরক্ষিত যন্ত্রের ভেতরেই হয়েছে। ও, তার মানে এটা বাইরের ফল্টে কাজ করবে না? সাধারণত করে না, এটাই এর বড় সুবিধা। এটা শুধু নিজের ভেতরের বা প্রোটেক্টেড জোনের ভেতরের ফল্টের জন্যই খুব সেন্সিটিভ। ভাবুন, একটা জলের পাইপলাইনে লিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য যদি আমরা দেখি যে পাইপে যতটা জল ঢুকছে ততটা বেরোচ্ছে কিনা, অনেকটা সেই রকম। দারুণ অ্যানালজি। তাহলে ডিফারেন্সিয়াল রিলে মূলত কোন ধরনের ফল্টের জন্য সবচেয়ে বেশি কার্যকর? মূলত ইন্টারনাল ফল্ট বা যন্ত্রের ভেতরে ত্রুটির জন্য। বুঝেছে। তার মানে ট্রান্সফরমার, জেনারেটরের মতো দামি যন্ত্রের ভেতরের ফল্ট ধরার জন্য এটা সেরা। আচ্ছা, এছাড়া কি আর কোনো গুরুত্বপূর্ণ রিলে আছে যা আমাদের অবশ্যই জানা উচিত? হ্যাঁ, অবশ্যই। যেমন ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনের জন্য ডিস্টেন্স রিলে খুব গুরুত্বপূর্ণ। ডিস্টেন্স রিলে দূরত্ব মাপে নাকি? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা আসলে রিলে থেকে ফল্ট পয়েন্ট পর্যন্ত লাইনের ইম্পিডেন্স বা রিঅ্যাক্ট্যান্স মাপে। যেহেতু লাইনের ইম্পিডেন্স দূরত্বের সাথে প্রায় সমানুপাতিক, তাই রিলেটা বুঝতে পারে ফল্টটা তার কতটা দূরে হয়েছে। বাহ, এটাও তো খুব কাজের। খুবই কাজের, বিশেষ করে লম্বা লাইনের জন্য। আর এখনকার দিনে তো স্ট্যাটিক রিলে আর মাইক্রোপ্রসেসর বেসড রিলের যুগ। স্ট্যাটিক রিলে মানে যাতে কোনো নড়াচড়ার অংশ নেই? একদম। এগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তৈরি, তাই অনেক ফাস্ট, অনেক নির্ভরযোগ্য, আর মেইনটেনেন্সও কম। আর মাইক্রোপ্রসেসর বেসড বা নিউমেরিক্যাল রিলে তো আরও অ্যাডভান্সড। সেগুলো কেমন? এগুলো আসলে ছোট কম্পিউটারের মতো, খুব জটিল প্রোটেকশন লজিক ইমপ্লিমেন্ট করতে পারে, ডেটা রেকর্ড করতে পারে, কমিউনিকেট করতে পারে, অনেক স্মার্ট।
দারুণ। তার মানে রিলে টেকনোলজি অনেক এগিয়ে গেছে। সব মিলিয়ে তাহলে বলাই যায় যে এই প্রোটেক্টিভ রিলে সত্যি পাওয়ার সিস্টেমের মস্তিষ্ক। নিঃসন্দেহে এটাই সিস্টেমকে সুরক্ষিত রাখে, নির্ভরযোগ্যভাবে চলতে সাহায্য করে। আমাদের সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য এই প্রোটেক্টিভ রিলেইংয়ের বিষয়গুলো ভালোভাবে বোঝাটা যে কতটা জরুরি তা আজকের আলোচনা থেকে আরও স্পষ্ট হলো। একদম। এটা শুধু আজকের পাওয়ার গ্রিড বোঝার জন্যই নয়, ভবিষ্যতের টেকনোলজির জন্য এর ভিতটা তৈরি করে দেয়। ভবিষ্যতের টেকনোলজি বলতে? যেমন ধরুন স্মার্ট গ্রিড আসছে, যেখানে পাওয়ার ফ্লো একদিকে নয় দুদিকেই হতে পারে। প্রচুর রিনিউয়েবল এনার্জি যেমন সোলার বা উইন্ড পাওয়ার গ্রিডে যুক্ত হচ্ছে। এই সব সিস্টেম অনেক বেশি ডাইনামিক আর কমপ্লেক্স। ঠিক। এদের সুরক্ষা দেওয়াটা আরও চ্যালেঞ্জিং। তাই রিলেইংয়ের জ্ঞানটা ভবিষ্যতে আরও বেশি করে কাজে লাগবে। নতুন নতুন প্রোটেকশন স্ট্র্যাটেজি ডিজাইন করতে হবে। তাই আমি বলবো এই বিষয়ে শেখাটা চালিয়ে যেতে হবে। এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। অবশ্যই শেখা চালিয়ে যেতেই হবে। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। বলুন। আগামী দশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই প্রোটেক্টিভ রিলেইংয়ের পুরো ক্ষেত্রটাকে কিভাবে আমূল বদলে দিতে পারে বলে আপনাদের মনে হয়? এটা নিয়ে ভাবা